কৌতুক অভিনেতা চার্লি চ্যাপলিনকে চিনেন না এমন মানুষের সংখ্যা খুব কম। হ্যাঁ বন্ধুরা, যিনি বিশ্বব্যাপী একজন পরিচিত কৌতুক অভিনেতা। আজকের পর্বে চার্লি চ্যাপলিনের জীবনী তুলে ধরব। স্যার চার্লস স্পেন্সার চ্যাপলিন জুনিয়র, চার্লি চ্যাপলিন নামেই বেশি পরিচিত, 16 এপ্রিল 1889 সালে ইংল্যান্ডের লন্ডন শহরে চার্লি চ্যাপলিন জন্মগ্রহণ করেন। তার বাবা চার্লস স্পেন্সার চ্যাপলিন ও মা হেরা চ্যাপলিন সিনিয়র মিউজিক হলের জুনিয়র আর্টিস্ট ও সিঙ্গার ছিলেন। তিনি ছিলেন একজন ব্রিটিশ চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও সুরকার। হলিউড চলচ্চিত্র শিল্পের শুরুর সময় থেকে মধ্যকাল পর্যন্ত তিনি তার অভিনয় ও পরিচালনা দিয়ে সাফল্যের শিখরে আরোহণ করেন। চ্যাপলিনকে বড় পর্দার শ্রেষ্ঠতম মূকাভিনেতা ও কৌতুকাভিনেতাদের একজন বলেও বিবেচনা করা হয়। চলচ্চিত্র শিল্প জগতে চ্যাপলিনের প্রভাব অনস্বীকার্য। ভিক্টোরিয়া যুগে তার শৈশব থেকে 1977 সালে তার মৃত্যুর 1 বছর পূর্ব পর্যন্ত তার কর্মজীবনের ব্যাপ্তি প্রায় 75 বছর, এবং এই সময়ে তার বর্ণময় ব্যক্তিজীবন ও সমাজজীবনে খ্যাতি ও বিতর্ক দুই নিম্ন থেকে শীর্ষবিন্দু ছুঁয়ে গেছে। চ্যাপলিন লন্ডনে প্রচণ্ড দারিদ্র্য ও কষ্টের মধ্য দিয়ে শৈশব অতিবাহিত করেন। তার পিতার অনুপস্থিতি ও তার মায়ের অর্থাভাবের জন্য তাকে তার 9 বছর বয়সের পূর্বেই 2 বার একটি কর্মশালায় কাজ করতে পাঠানো হয়েছিল। যখন তার বয়স 14 তখন তার মাকে পাগলা ডাকতে পাঠানো হয়। চ্যাপলিন তার শৈশব থেকেই শিশুশিল্পী হিসেবে ইংল্যান্ডের বিভিন্ন রঙ্গশালা সফর করেন এবং পরে একজন মঞ্চাভিনেতা ও কৌতুকাভিনেতা হিসেবে অভিনয় শুরু করেন। 19 বছর বয়সে তিনি স্বনামধন্য ফ্রেড কার্নো কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হন, যারা তাকে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে নিয়ে যায়। চ্যাপলিন সেখানে হলিউড চলচ্চিত্র শিল্পের সাথে যুক্ত হন এবং 1914 সালে কিস্টোন স্টুডিওজের হয়ে বড় পর্দায় অভিনয় শুরু করেন। অচিরেই তিনি তার নিজের সৃষ্ট ভবঘুরে দ্য ট্রাম্প চরিত্রের মাধ্যমে পরিচিতি লাভ করেন এবং তার অনেক ভক্তকুল গড়ে ওঠে। ফ্রান্স, ইতালি, স্পেন, পর্তুগালে শার্লট নামে পরিচিত চ্যাপলিনের ট্রাম্প ভবঘুরে হলেও ব্রিটিশ ভদ্রজনোচিত আদবকায়দায় সুসংস্কৃত এবং সম্মানবোধে অটুট। শার্লটের পরনে চাপা কোট, সাইজে বড় প্যান্ট, বড় জুতো, মাথায় বাউলার হ্যাট, হাতে ছড়ি আর অদ্বিতীয়তম টুথব্রাশ গোফ। চ্যাপলিন শুরুর দিক থেকেই তার চলচ্চিত্রগুলো পরিচালনা করতেন এবং পরবর্তীতে এশানে, মিউচুয়াল ও ফার্স্ট ন্যাশনাল কর্পোরেশনের হয়েও চলচ্চিত্র পরিচালনা চালিয়ে যান। 1918 সালের মধ্যে তিনি বিশ্বের অন্যতম বিখ্যাত ব্যক্তিত্বের মর্যাদা লাভ করেন। 1919 সালে তিনি সহপ্রতিষ্ঠাতা হিসেবে পরিবেশনা প্রতিষ্ঠান ইউনাইটেড আর্টিস্টস গঠন করেন, যার ফলে তিনি তার চলচ্চিত্রের উপর পূর্ণ নিয়ন্ত্রণ লাভ করেন। তার নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হল দ্য কিড, 1921। পরবর্তীতে তিনি আ ওম্যান অব প্যারিস, 1923, দ্য গোল্ড রাশ, 1925 এবং দ্য সার্কাস, 1928 চলচ্চিত্র নির্মাণ করেন এবং এসব চলচ্চিত্রে অভিনয় করেন। 1930 এর দশকে তিনি সবাক চলচ্চিত্র নির্মাণ করার প্রস্তাব ফিরিয়ে দেন এবং নির্বাক সিটি লাইটস, 1931 ও মডার্ন টাইমস, 1936 নির্মাণ করে প্রশংসিত হন। চ্যাপলিন তার পরবর্তী চলচ্চিত্র দ্য গ্রেট ডিক্টেটর, 1940 এ অতিমাত্রায় রাজনৈতিক হয়ে ওঠেন এবং আডলফ হিটলারকে ব্যঙ্গ করেন। 1940 এর দশকে চ্যাপলিনকে নিয়ে বিতর্ক শুরু হয় এবং তার জনপ্রিয়তা কমতে থাকে। তিনি সমাজতান্ত্রিকদের প্রতি সহানুভূতিসম্পন্ন বলে অভিযোগ ওঠে, পাশাপাশি তার বিরুদ্ধে পিতৃত্বের মামলা চলাকালে তিনি কম বয়সী অপর এক মহিলাকে বিয়ে করায় তাকে নিয়ে নেতিবাচক প্রচারণা শুরু হয়। তার বিরুদ্ধে এফবিআইয়ের তদন্ত শুরু হলে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে সুইজারল্যান্ডে চলে যান এবং সেখানে বসবাস শুরু করেন। তিনি তার পরবর্তী চলচ্চিত্রগুলোতে তার ট্রাম্প সত্তা বিসর্জন দেন এবং মসিয়ে ভেদ্দু, 1947, লাইমলাইট, 1952, আ কিং ইন নিউ ইয়র্ক, 1957 এবং আ কাউন্টেস ফ্রম হংকং, 1967 চলচ্চিত্র নির্মাণ করেন। নির্বাক চলচ্চিত্র যুগের অন্যতম মৌলিক ও প্রভাবশালী ব্যক্তিত্ব চ্যাপলিন নিজের ছবিতে নিজেই অভিনয় করতেন এবং চিত্রনাট্য ও সংলাপ রচনা, পরিচালনা, প্রযোজনা এমনকি সঙ্গীত পরিচালনাও করতেন। তিনি তার সকল চলচ্চিত্র ত্রুটিমুক্ত রাখার চেষ্টা করতেন এবং তার আর্থিক স্বাধীনতার কারণে তিনি একটি চলচ্চিত্রের গল্পের বিকাশ ও চলচ্চিত্র নির্মাণে অধিক সময় ব্যয় করতে পারতেন। তার চলচ্চিত্রগুলোতে বৈরিতার সাথে দ্য ট্রাম্পের সংগ্রামের করুণ রসের সাথে স্ল্যাপস্টিক হাস্যরস বিদ্যমান ছিল। কয়েকটি চলচ্চিত্রে সামাজিক ও রাজনৈতিক বিষয়বস্তু ছিল এবং কয়েকটিতে আত্মজীবনীমূলক উপাদান ছিল। চ্যাপলিন তার কাজের পুনঃস্বীকৃতি পেলে এই শতাব্দীর চলচ্চিত্রকে শিল্পরূপে দাঁড় করানোর পিছনে তার অপরিমেয় প্রভাবের জন্য তাকে 1972 সালে একাডেমি সম্মানসূচক পুরস্কার প্রদান করা হয়।
শিল্পকলায় অবদানের জন্য তাকে ফ্রান্স সরকার 1971 সালে লেজিও ডনরের কমান্ডার ও রানী দ্বিতীয় এলিজাবেথ 1975 সালে নাইটহুডে ভূষিত করেন। মৃত্যুর পরও চ্যাপলিন তার নির্মিত দ্য গোল্ড রাশ, সিটি লাইটস, মডার্ন টাইমস ও দ্য গ্রেট ডিক্টেটর চলচ্চিত্র দিয়ে অমর হয়ে আছেন। এই চলচ্চিত্রগুলোকে প্রায়ই মার্কিন চলচ্চিত্রের সর্বকালের সেরা তালিকায় স্থান করে নিতে দেখা যায়। চার্লি চ্যাপলিন নির্বাক চলচ্চিত্রের প্রাণভোমরা এবং বিশ্বজয়ী হাসির ও আনন্দের কালপুরুষ, একজন অভিনেতা যিনি শুধুমাত্র তার মুখের হাসি আর অঙ্গভঙ্গির অভিনয় দিয়ে বিশ্বের প্রতিটি মানুষকে এক মুহূর্তের জন্য হলেও তাদের মুখে হাসির অবকাশ এনে দিয়েছেন। তিনি শুধু অভিনেতাই ছিলেন না, অনন্ত প্রতিভাসম্পন্ন এই মানুষটি একই সাথে পেশায় ছিলেন অভিনেতা, পরিচালক, সুরকার, চিত্রনাট্যকার, প্রযোজক এবং সম্পাদক। সফলতার সকল উঁচু শিখরে তার ছিল সমান বিচরণ। একবার বিখ্যাত পদার্থবিজ্ঞানী স্যার অ্যালবার্ট আইনস্টাইন চার্লি চ্যাপলিন এর সাথে দেখা হলে বলেছিলেন, আমি আপনার খুবই ভক্ত হয়ে গেছি, আপনি কোনো কথা না বলেও সবাইকে আপনার মনের কথা কত সহজেই বুঝিয়ে দেন। জবাবে চার্লি বলেন, হ্যাঁ এটি সত্যি, আপনিও আপনার থিওরি সম্পর্কে এত কিছু বলেন, সবাই আপনার কত প্রশংসা করে, কিন্তু দুঃখের কথা এই যে তবু তারা আপনার কথা কেউ বুঝতে পারে না। চার্লি চ্যাপলিনের প্রথম রোজগার ছিল মাত্র 5 বছর বয়সে। যখন তার মা একদিন টাউন হলে গান গাওয়ার সময় গলায় সমস্যা দেখা দেয় ও আওয়াজ বের হচ্ছিল না, দর্শকরা তখন বিরক্ত হয়ে চিৎকার চেঁচামেচি করেন ও চ্যাপলিনের মাকে মারতে উদ্যত হন। ছোট চ্যাপলিন তখন মায়ের বিপদ দেখে স্টেজে উঠে আসেন এবং তার মায়ের গাওয়া গান অভিনয়ের সাথে গাইতে শুরু করেন। দর্শকদের তার এই আধো আধো কণ্ঠে গাওয়া গান খুব উপভোগ করেন। স্টেজে পয়সার বৃষ্টি শুরু হয়। বাস্তব জীবনে তাদের গরিব হওয়ার কষ্ট যে অন্যকে স্টেজে আনন্দ দেয়, ফানি মনে হয়, সেটা তিনি হয়তো তখনই এই ঘটনাতেই বুঝে গিয়েছিলেন। তাই তো পরবর্তীতে তার অভিনয়ের মাধ্যমে তিনি গরিবতা, দুঃখ, কষ্ট, একাকিত্ব, বেকারত্বের মতো ঘটনা অভিনয়ের মাধ্যমে তুলে ধরেছেন লোককে আনন্দ দেওয়ার জন্য। কষ্ট ও দারিদ্রতায় পরিপূর্ণ ছিল চার্লি চ্যাপলিনের শৈশব জীবন। মাত্র 6 বছর বয়সে চার্লির বাবা ও মায়ের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়। তখন চার্লি ও তার ভাইকে নিয়ে চার্লির মাকে অনাথ আশ্রমে আশ্রয় নিতে হয়েছিল, কারণ তখন চার্লির মায়ের কোনো উপার্জন ছিল না। দারিদ্রতার দুশ্চিন্তায় চার্লির মা কিছুদিনের মধ্যেই মানসিক ভারসাম্য হারিয়ে পাগল হয়ে পাগলা গার্ডে চলে যায়। তখন আদালতের নির্দেশে চার্লি ও তার ভাইকে তার বাবার কাছে থাকতে হতো। চার্লির বাবা তখন আবারও বিবাহ করেছিলেন সৎ মায়ের সংসারে, তাই চার্লি ভাইদের কষ্টের কোনো কমতি ছিল না। 1 বছর পরে চার্লির মা ভালো হয়ে ফিরে আসলে তাদের জীবনে আবার প্রাণ ফিরে আসে। পড়াশোনায় বিশেষ মনোযোগ চার্লির ছিল না, তিনি অভিনয়কেই তার জীবনের লক্ষ্য হিসেবে মনে স্থান দিয়েছিলেন। 10 বছরের ও কম বয়স থেকে চার্লি স্টেজ শো করতেন ও সাথে অন্য কাজ করতেন উপার্জনের উদ্দেশ্যে। তার লক্ষ্য যেহেতু ছিল অভিনেতা হওয়ার, তাই তিনি নিয়মিত ব্ল্যাক মুড থিয়েটার এ যেতেন অভিনয় দেখতে। চার্লি একদিন যখন স্টেজ শো করছিলেন, তখন একজন থিয়েটার পরিচালকের নজরে আসেন। চার্লির অভিনয়ের বিষয়বস্তু ও বাস্তবিক রূপায়ণের দক্ষতা তাকে মুগ্ধ করে। সেই পরিচালকের মাধ্যমে চার্লির পরিচয় বিখ্যাত পরিচালনা হ্যামিল্টন এর সাথে হয়। হ্যামিল্টন তাকে শার্লক হোমস এ অভিনয়ের জন্য প্রস্তাব রাখেন। শার্লক হোমস সিরিজ এ অভিনয় করে চার্লি খুব পরিচিতি লাভ করে। 1913 সালে আমেরিকার নামকরা সিনেমা নির্মাতা প্রতিষ্ঠান নিউ ইয়র্ক মোশন পিকচার্স চার্লির সাথে চুক্তি করে। তার পরের বছর 1914 সালে মুক্তি পায় চার্লি চ্যাপলিনের একক সিনেমা মেকিং এ লিভিং। দর্শক মহলে তার অভিনয়ের মুগ্ধতায় পরবর্তীতে আরও অনেক সিনেমায় কাজ করেন। 1914 সালেই চার্লি প্রথম পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তার প্রথম পরিচালিত ও পরিচালনার সাথে অভিনীত প্রথম সিনেমা হল কার ইন দ্য রেইন, যা তাকে খুবই জনপ্রিয়তা প্রদান করে এবং তার জীবনের গতিপথ বদলে দেয়। একজন অভিনেতা থেকে বিশ্বের জনপ্রিয় অভিনেতা হয়ে নিষ্ঠাবান অভিনয়ের জন্য বিশ্বের কঠিনতম সময় এর মধ্যে প্রবাহিত তার জীবন বাস্তব জীবনের অভিজ্ঞতা ও মানুষের কষ্টকে হাসির মাধ্যমে এমনভাবে ফুটিয়ে তুলতেন যে তার অভিনয় দেখা পৃথিবীর প্রতিটি মানুষ ক্ষণিকের জন্য তাদের দুঃখ, কষ্ট ও উপবাসের কথা ভুলে না হেসে থাকতে পারেনি। চার্লি চ্যাপলিন 25 ডিসেম্বর 1977 সালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর এক হাইজ্যাকার লাশ চুরি করে নিয়ে যায়, তারপর আবার পুলিশ সেটা উদ্ধার করে নতুন করে সমাধিস্থ করেন। চার্লি চ্যাপলিন এখনও আমাদের মাঝে বেঁচে থাকুন। তার মৃত্যুর এত বছর পরেও জনপ্রিয়তা এখনও কমেনি। চার্লি চ্যাপলিনের অনেক কথা ও উক্তি এখনও মানুষের হৃদয়ে গেঁথে আছে, অমর হয়ে আছে। বন্ধুরা, এটাই ছিল চার্লি চ্যাপলিনের সংক্ষিপ্ত জীবনী। আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে এমন বিশিষ্ট ব্যক্তিদের জীবনী সম্বন্ধে জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।